ইউরোপের একটি প্রভাবশালী এবং সৌন্দর্যময় রাষ্ট্র স্পেন। পৃথিবী আবিষ্কারের নেশায় একসময় পুরো বিশ্বে তারা ছড়িয়ে পড়েছিল। একসময় স্প্যানিশরা বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। সেসব অঞ্চলে তাদের ভাষা ও সংস্কৃতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখনো অনেক দেশের মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এছাড়াও দেশটি তার সমৃদ্ধ ইতিহাস, অপরূপ প্রাকৃতিক পরিবেশ ও প্রাণবন্দর সংস্কৃতির জন্য বেশ সুপরিচিত। স্পেন দেশের ইতিহাস, সংস্কৃতি এবং ভ্রমণ আকর্ষণ নিয়ে নানা জানা অজানা তথ্য জানব কতগুলির এ পর্বে। স্পেনের ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময় এবং চিত্রকর্ষণ। প্রাচীনকালে এই অঞ্চলে ইবেরিয়ান ও সেল্টাস জাতির মানুষ বসবাস করত। তবে খ্রিস্টের জন্মের ২০০ বছর পূর্বে রোমানরা অঞ্চলটি দখল করে নেয় এবং এখানে রাস্তা, জলাশয় ও আধুনিক শহর গড়ে তোলে। পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতন হলে জার্মানির বিভিন্ন উপজাতি গোষ্ঠী এই অঞ্চল আক্রমণ করে। পরবর্তীতে অষ্টম শতকে আফ্রিকান মুরোস সম্প্রদায় স্পেন দখল করে নেয়। মুরোস সম্প্রদায় মুসলিম ছিল বলে এ সময় স্পেনে ইসলামিক সংস্কৃতি ও স্থাপত্যের ব্যাপক প্রসার ঘটে। টানা কয়েক শতক মুসলিম শাসকদের অধীনে থাকার পর ১১ শতকের শুরুর দিকে খ্রিস্টানরা পুনরায় স্পেন দখলের লড়াই শুরু করে এবং একের পর এক রাজ্য দখল করে নেয়। অবশেষে ১৪৯২ সালে রাজা ফার্ডিনান্দো এবং রানী ইসাবেলা সর্বশেষ মুরোস রাজ্য দখল করেন। এরই মাধ্যমে পুরো স্পেনে খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। ১৪৯২ সালে বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস প্রথমবারের মতো সমুদ্র অভিযানে বের হন। এ অভিযানের সময় তিনি ভুলক্রমে আজকের আমেরিকা আবিষ্কার করেন। এরপর থেকে স্পেন বিশ্বের বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন শুরু করে। আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপনের মাধ্যমে স্পেন শক্তিশালী দেশ হয়ে ওঠে। এ সময় তারা উপনিবেশিক অঞ্চলগুলো ব্যাপকভাবে শোষণ ও লুট করে। একই সাথে মশলা ও দাস ব্যবসার মাধ্যমে অত্যন্ত ধনী হয়ে ওঠে। এ সময় স্প্যানিশরা তাদের ভাষা ও সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। বিস্ময়কর ব্যাপার হলো এখনো বিশ্বের ২১টি দেশের জাতীয় ভাষা স্প্যানিশ। তবে ১৭ শতকের সময় থেকেই স্পেনের শক্তি হ্রাস পেতে শুরু করে। পরবর্তীতে ঊনবিংশ শতকে তাদের ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। বিংশ শতকে স্পেন নিজেদের দেশেই নানা রকম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। ফলশ্রুতিতে ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ হয়। এ সময় জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত দেশটিতে তার শাসন জারি ছিল। ১৯৭৮ সালে নতুন সংবিধানের মাধ্যমে সকল নাগরিককে সমান অধিকার দেয়া হয়। বর্তমানে স্পেনে ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৫ কোটি মানুষের বসবাস। দেশটির বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক হলেও এখানে অন্যান্য ধর্মের মানুষও দেখা যায়। ভাষা, ধর্ম ও সংস্কৃতির কারণে স্প্যানিশদের মধ্যে মতপার্থক্য থাকলেও এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা ভীষণ শিল্পপ্রেমী। তাই তো স্পেনে জন্ম নিয়েছে পাবলো পিকাসো ও সালভাদর ডালির মতো জগৎ বিখ্যাত চিত্রশিল্পীরা। তাদের আঁকা ছবি কেবল স্পেন নয়, বরং সারা বিশ্বে বিখ্যাত। শিল্প ও সাহিত্যের মতো স্পেনের সঙ্গীত অত্যন্ত জনপ্রিয়। তবে মজার ব্যাপার হলো তাদের জাতীয় সঙ্গীতের কোনো শব্দ নেই। লা মার্সা রিয়েল নামের এই গানে কেবল যন্ত্রসঙ্গীত ব্যবহার করা হয়। ১৭৬১ সাল থেকে প্রচলিত লা মার্সা রিয়েল বিশ্বের প্রাচীন জাতীয় সঙ্গীতগুলোর একটি। শিল্পের পাশাপাশি খেলাধুলা নিয়ে তারা দারুণ আগ্রহী। বিশেষ করে ফুটবল যেন তাদের রক্তে মিশে আছে। স্পেনের ২ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। এর মধ্যে বার্সেলোনা ক্লাবের নিজস্ব স্টেডিয়াম নুন ক্লাব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। ১,০০,০০০ দর্শক ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়ামে ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ফুটবলের পাশাপাশি টেনিসও স্পেনে দারুণ জনপ্রিয়। স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ইতিহাসের অন্যতম সেরা টেনিস তারকা। এছাড়াও বাস্কেটবল, সাইক্লিং এবং হ্যান্ডবল এদেশে বেশ জনপ্রিয়। তবে স্পেনের সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই, যা করিডা দে তেরেস নামে পরিচিত। ষাঁড় তাদের দেশটির সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ষাঁড়কে নিয়ে তাদের দেশে সান ফার্মিন নামে একটি উৎসবও প্রচলিত আছে। স্পেনের আরেকটি জনপ্রিয় উৎসব হচ্ছে লা টোমাটিনা। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে এই উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দর্শনার্থীরা পরস্পরের দিকে টমেটো ছুঁড়ে মারেন। ১৯৪০-এর দশকে শুরু হওয়া লা টোমাটিনা ফেস্টিভ্যাল বর্তমান সারা বিশ্বে এক জনপ্রিয় উৎসব।
নববর্ষের উৎসবও স্পেনে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। 31শে ডিসেম্বর ঠিক 12টার মধ্যে মাদ্রিদের পুয়ার্তো দেল সোল ঘড়িটি 12 বার বাজিয়ে নববর্ষের উৎসব সূচনা করা হয়। এই সময় 12টি আঙ্গুর খাওয়া স্প্যানিশদের দীর্ঘদিনের ঐতিহ্য। মনে করা হয় এই সময় 12টি আঙ্গুর খেলে বছরের 12টি মাস ভালো যাবে। ঐতিহ্য এবং উৎসবের মতো স্প্যানিশ খাবারগুলোও দারুণ জনপ্রিয়। পায়েল্লা তাদের একটি সুপরিচিত খাবার, যা ভাত, সবজি এবং মাংসের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। তবে শুধু সংস্কৃতি নয়, পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ভ্রমণ স্থান। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হচ্ছে আলহামরা প্রাসাদ। আলহামরা স্ট্রিটের পশ্চিম দিকে একটি দুর্গ, আর বাকি অংশে রয়েছে ছোট ছোট কিছু প্রাসাদ ও 13টি মিনার। পুরো স্থাপনাটি একটি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। দেশটির আরেকটি বিখ্যাত স্থাপনা হলো সেভিল ক্যাথেড্রাল। এই ঐতিহাসিক স্থাপত্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্যাথেড্রাল। মূলত মুসলিম শাসকদের বিপক্ষে লড়াই শুরু করার পর মসজিদ ভেঙে এই ক্যাথেড্রালটি নির্মাণ করা হয়েছিল। যেসব পর্যটক ভ্রমণের পাশাপাশি শিল্পকর্মের উপর আকর্ষণ রাখেন, তাদের জন্য রয়েছে মাদ্রিদের বিখ্যাত দ্য প্রাদো মিউজিয়াম। এই জাদুঘরে 12 থেকে 20 শতক পর্যন্ত ইউরোপিয়ান শিল্পকর্মের অসংখ্য সংগ্রহ রয়েছে। তবে স্পেনের ঐতিহাসিক স্থাপত্যের মাঝে হারিয়ে যেতে চাইলে টলেডো ওয়ার্ল্ড সিটি হতে পারে এক অসাধারণ স্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্তর্ভুক্ত এই শহরটিতে রয়েছে অসংখ্য এলোমেলো সরু গলি। এসব গলি জুড়ে দেখা যায় ঐতিহাসিক সব স্থাপনা। তবে স্পেন মানে কেবল স্থাপত্য সৌন্দর্য এমনটি নয়। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে কতটা অতুলনীয় তা দেখা যায় সেরাদের ট্রামুন্টানা পর্বত অঞ্চলে বেড়াতে গেলে। এটিকে 2011 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত করে। সব মিলিয়ে স্পেন প্রকৃতি প্রেমীদের জন্য যেমন আদর্শ, তেমনি ইতিহাস ও স্থাপত্যের জন্য তারা বেশ সুপরিচিত। বর্তমানে বিশ্বজুড়ে তাদের প্রভাব না থাকলেও সংস্কৃতি, সৌন্দর্য আর ফুটবল নিয়ে তারা সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।